ওকে। আচ্ছা, আত্মনিপদ বিধান আমরা কি একটা ক্লাস নিয়েছিলাম না দুটো ক্লাস? হ্যাঁ স্যার, একটা ক্লাস হয়েছে। একটা হয়েছিল, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে তো সব জায়গাতে বৃষ্টি হচ্ছে, অনেকের হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, পরে ভিডিও দেখে নেবে, রেকর্ডিং ভিডিও। আমাদের এখানেও খুব বৃষ্টি হচ্ছে। যাই হোক, শুরু করি আমরা। আচ্ছা, আত্মনেপদ বিধান আমরা গতদিন যেটুকু পড়েছিলাম, আজকে আমরা তারপর থেকে শুরু করব। এবং সব জায়গাতে দেখো আত্মনেপদ বিধান লিখেছি, তার মানে পরস্মৈ পদ বিধান কি নেই? হ্যাঁ, পরস্মৈ পদ বিধানও আলোচনার মধ্যে রয়েছে। আত্মনেপদের সাথে সাথেই কয়েকটা আমরা পরস্মৈ পদ বিধান আলোচনা করব, এবং এবং পরস্মৈ পদ বিধানকে আলাদা করে আলোচনা করো। কিন্তু পরস্মৈ পদ বিধান ওই 15%, হ্যাঁ, 10 থেকে 15% হচ্ছে পরস্মৈ পদ বিধানের সূত্র, আর আত্মনেপদ বিধানের সূত্র হচ্ছে 80% মতো আত্মনেপদ বিধানের সূত্র। ফলে আত্মনেপদ যদি ভালো করে পড়া হয়, পরস্মৈ পদ না পড়লেও বোঝা যাবে যে না, এগুলো তো আত্মনেপদের নয়, তাহলে পরস্মৈ পদের হবে, তাই না? যাই হোক, আমরা শুরু করি যে আজকে কী কী আলোচনা করবো। এগুলো আগের দিন ছিল, এখানে এখানে একই জিনিসগুলো রয়ে গেছে, যতটা আলোচনা করেছিলাম আমরা তারপর থেকে করব। আচ্ছা, এই অংশটাও আমরা আলোচনা করেছিলাম। আমি একটু রিমাইন্ডার আগের থেকে দিয়ে রাখি যে অকর্মক ধাতু বিশেষে যেগুলি এখানে উদাহরণ রয়েছে সেগুলি আলোচিত হয়েছে। আর একবার করে আমি মনে করিয়ে দিই যে কি ছিল সেখানে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অকর্মক ধাতু বিশেষে আত্মনেপদী হয়ে থাকে। তাহলে অকর্মক ধাতু সম্পর্কে আমরা বলেছিলাম যে ধাতু কর্ম হিসাবে 3 রকম হতে পারে। এক হচ্ছে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। সকর্মক মানে যার একটা করে কর্ম থাকে, দ্বিকর্মক মানে যার দুটো করে কর্ম থাকে। তোমরা জানো দ্বিকর্মক ধাতুগুলি দুহ, জাজ, পচ, দণ্ডরোধ ইত্যাদি 16টি ধাতু জানো। আর অকর্মক ধাতু মানে যাদের কোনো কর্ম থাকবেই না, বাক্যে ওই ধাতুগুলির কোনো কর্ম হবে না, কোনো কর্ম মানে দ্বিতীয়ান্ত পদ বাক্যে থাকবে না, সেগুলি অকর্মক ধাতু। এগুলি আমরা আগের দিন আলোচনা করেছিলাম। সেই রকম বিশেষ বিশেষ অকর্মক ধাতু, সব অকর্মক ধাতু নয় কিন্তু, যে সব অকর্মক ধাতুই আত্মনেপদী হবে এরকম নয়। বিশেষ বিশেষ অকর্মক ধাতু যদি বাক্যে থাকে তাহলে কি হবে? সেগুলি আত্মনেপদী হবে। আমরা সব আত্মনেপদীর নিয়ম পড়ছি। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম সুহৃদ ভোজন কালে উপতিষ্ঠতে। তাহলে উপতিষ্ঠতে এই যে ধাতুটি রয়েছে উপপূর্বক স্থা ধাতু, হ্যাঁ, উপপূর্বক স্থা ধাতু, এটা কি হয়ে গেছে? আত্মনেপদী হয়েছে। কেন? এই বাক্যে কোনো কর্ম নেই তাই। কর্ম কি কি করে বুঝবো? অকর্মক ধাতু বলা হয়েছে এটাকে। অকর্মককে, এই ধাতুটা হচ্ছে অকর্মক, উপপূর্বক স্থা, এই পুরোটা হচ্ছে অকর্মক ধাতু। তাহলে এই বাক্যে কর্ম আছে কি নেই দেখি তো, কর্ম আছে কি নেই। সুহৃদা উপতিষ্ঠতে কে উপস্থিত হয়েছিল? সুহৃদ উপস্থিত হয়েছিল, তাহলে সুহৃদ কর্তা। আচ্ছা, উপতিষ্ঠতে ক্রিয়াপদ, এবং কখন উপস্থিত হয়েছিল? কাল বলা হয়েছে, সময় বলা হয়েছে, অমুক সময় উপস্থিত হয়েছিল। তাহলে সময়বাচক শব্দ রয়েছে, কালবাচক, তাই অধিকরণ কারক রয়েছে। ফলে কোনো কর্ম এখানে নেই, বা দ্বিতীয়ান্ত পদ এখানে কিন্তু আমরা পাচ্ছি না। ফলে এখানে অকর্মক বলা যেতে পারে ধাতুটাকে। এই বাক্যে যেহেতু কর্ম নেই, তাই ধাতুটা এখানে অকর্মক হিসাবেই ব্যবহৃত হয়েছে, তাই অকর্মক হয় আত্মনেপদী হয়েছে। এই রকমভাবে কিন্তু আমরা গতদিন আলোচনা করেছিলাম। ঠিক একই রকমভাবে ছাত্রা বি কুর্বন্তে এবং এই অকর্মকাত চ সূত্র অনুসারেই কিন্তু এইগুলি সব সিদ্ধ হয়েছে। অকর্মকাত চ 3টে সূত্র রয়েছে পাণিনির, 3টে দেখতে একই রকম, ফলে কোনো ঝামেলা কিছু নেই। আমরা শুধু দেখব কোন কোন কম্বিনেশনে, আমি বারবার কম্বিনেশন বলছি তার কারণ কি, কোন উপসর্গ আর কোন ধাতু, কি উপসর্গ কি ধাতু মিলিত হয়ে আত্মনেপদী হচ্ছে। তাহলে এইটা প্লাস এইটা, এই কম্বিনেশনটা আমাকে মনে রাখতে হবে যে এই রকম কম্বিনেশন থাকলে আত্মনেপদী হবে। আচ্ছা, অকর্মকাত চয় আমরা দুটো উদাহরণ দেখিয়েছি এখানে, 3টে সূত্রের 3টে উদাহরণ হয়, আমরা দুটো এখানে দেখিয়েছি। আচ্ছা, এরপরে বলেছিলাম রবি উত্তপতে, সাঙ্গ কর্মের কথা বলেছিলাম এরপরে, হ্যাঁ। আচ্ছা, এরপরে সপানিম উত্তপতি, উত্তপতে, এইগুলো আলোচনা হয়েছিল। সাঙ্গ কর্ম বলতে কি বোঝায়? সাঙ্গতে দন্তস্বয় ব হবে, আগেরটাই হয়তো দন্তস্বয় বকার হয়তো নেই, প্রিন্টিং মিস্টেক ছিল। সাঙ্গ শব্দের মানে হচ্ছে নিজের অঙ্গটাই যদি কর্ম হয় তাহলেও কিন্তু আমরা আত্মনেপদী করতে পারি। অর্থাৎ কি বলতে চাইছে যে অকর্মক মানে বাক্যে কোনো দ্বিতীয়ান্ত পদ থাকবে না, বাক্যের মধ্যে ওই ধাতুটার সঙ্গে দ্বিতীয়ান্ত কোনো পদ, কর্মপদ থাকবেই না। কিন্তু এখানে তো দেখছি রয়েছে সপানিম উত্তপতে,
পানিকে উত্তপ্ত করছে, তাহলে দ্বিতীয়ান্ত পদ থাকলেও, কর্ম থাকলেও কি করে আত্মনেপদী হলো? তখন বলা হচ্ছে না, হবে যদি সেই কর্মটি নিজের অঙ্গ হয়, যদি সেই কর্মটি নিজের অঙ্গ হয়, সাঙ্গ হয়, অঙ্গ, নিজের অঙ্গ হয়, তাহলে আত্মনেপদী করা যাবে। কিন্তু অন্যের অঙ্গকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে বাবা হবে না। ঠিক আছে, এইভাবেই সূত্র করলেন। আচ্ছা, যেটা হবে না সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। পুত্র পিতুঃ পানিম উত্তপতি বা উত্তপতে, পুত্র কি করলেন? পিতার হাত গরম করছেন। পিতার শরীরটা খারাপ হয়েছে, তাই পিতার হাত তিনি গরম করে দিচ্ছেন। পিতুঃ পানিম, তাহলে এখানে পানিটা কার? কার হাত উত্তপ্ত করছে? নিজের না অন্যের? অন্যের হাত উত্তপ্ত করছে, তাই এখানে সাঙ্গ কর্ম নেই, তাই পরস্মৈপদী, মানে তদ বিপরীত। আগে যেটা হয়েছে তার বিপরীতটা করতে হবে, আত্মনেপদীর বিপরীত পরস্মৈপদী করতে হবে। তাহলে উৎপূর্বক তব ধাতু পরস্মৈপদীয় হচ্ছে, আত্মনেপদীয় হচ্ছে। এই যে পেয়ার্স যেগুলি রয়েছে, একটা জোড়া জোড়া যে উদাহরণ রয়েছে, এই জোড়া জোড়া উদাহরণগুলো কিন্তু সবসময় ইম্পর্টেন্ট। শব্দযুগলেও পাবে, এখানেও পাবে। এখান থেকেই শব্দযুগলে গেছে, এটাই হচ্ছে সোর্স শব্দযুগলের পার্থক্যতে। তাহলে উত্তপতে বিতপতে একবার হলো, আবার উত্তপতি বিতপতি হলো। তোমাকে মনে রাখতে হবে উত্তপতে আত্মনেপদী রয়েছে, তাহলে আত্মসংক্রান্ত বিষয় হবে। আর উত্তপতি পরস্মৈপদী রয়েছে, তাহলে পরসংক্রান্ত কোনো বিষয় হবে। একদম সহজ এইটা। এইভাবে যদি মনে রাখো, আত্মনেপদ রয়েছে মানে আত্মসংক্রান্ত কোনো একটা বিষয় হবে, নিজের সঙ্গে রিলেটেড কিছু বিষয় হবে। আর উত্তপতি পরস্মৈপদীতে রয়েছে, তাই অন্য কারোর সঙ্গে রিলেটেড কিছু বিষয় হবে। ব্যাস, এইটুকু বুঝলেই তুমি অর্থ বের করতে পারবে। আর পরীক্ষায় অর্থও কিন্তু দিতে পারে, পরস্মৈপদ বিধানের ক্ষেত্রে কিন্তু অর্থ দিতে পারে যে উত্তপতি উত্তপতে এই দুটির অর্থ কী, সেটা এমসিকিউতেই দেবে, কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি হয়তো আমাদের হয়েছিল। তারপর থেকে রজ্জু আযচ্ছতে, বালক পানিম আযচ্ছতে, শিরঃ আহতে, উন্মত্ত সমস্তকম আহতে, 4টি উদাহরণের একটি সূত্র এখানে রয়েছে। তাহলে প্রত্যেকটার মানে আমরা পড়ব, কিন্তু এখনো কিন্তু অর্থের গুরুত্ব খুব একটা আসেনি। আমরা শুধু দেখছি কম্বিনেশনগুলো, মানে এই ধাতুর সঙ্গে এই উপসর্গ থাকলে আত্মনেপদী, এই উপসর্গের সঙ্গে এই ধাতু থাকলে আত্মনেপদী, এইভাবে আমরা কম্বিনেশন বিচার করে করে যাচ্ছি। তো এখানে কি বলা হচ্ছে? রজ্জু আযচ্ছতে, যখনই দেখবো আ, আচ্ছা এটা একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, আকার হবে এখানে আযচ্ছতে। আচ্ছা, তেটা বাদ দিলাম, আও বাদ দিলাম, পড়ে থাকলো মাঝখানে যচ্ছ। এবার যচ্ছটা কোথার থেকে আসে? তুমি ভাবছো যচ্ছ তো স্যার দা ধাতু থেকে আসে। হ্যাঁ, দা ধাতু থেকেও যচ্ছ হয়, কিন্তু যচ্ছ তি হয়, সেটা দানার্থক ধাতু। কিন্তু এখানে যচ্ছটা এসেছে কোথার থেকে? যম ধাতু থেকে। এই হচ্ছে পার্থক্য, এখানে আত্মনেপদী হয়েছে। তাহলে যম ধাতু আপূর্বক যম ধাতু, তাহলে আপূর্বক যম ধাতু যদি অকর্মক হয়, কোনো কর্ম নেই কিন্তু, দেখো রজ্জু আযচ্ছতে মানে রজ্জু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, আযচ্ছতে মানে এখানে রজ্জুটা বড় হচ্ছে, বা রজ্জু নিজেই বড় হচ্ছে। তাহলে রজ্জু আযচ্ছতে, রজ্জু নেওয়া হচ্ছে এরকম মানে নয়, কিন্তু এখানে রজ্জু হচ্ছে কর্তা, রজ্জু বৃদ্ধি পাওয়ার কাজ সে নিজেই করছে, রজ্জু কর্তা, কিন্তু রজ্জু এখানে কর্ম নয়। তাহলে কর্তা রয়েছে আর ক্রিয়াপদ রয়েছে, মাঝখানে কে আছে? কেউ আছে? কর্মপদ বলে কিছু আছে এই বাক্যের মধ্যে? এই বাক্যের মধ্যে নেই। তাহলে আমি বলতে পারি এই ধাতুটা হচ্ছে অকর্মক ধাতু, এর কোনো কর্ম নেই, তাই এই ধাতুটা কি হবে? আত্মনেপদী করতে হবে। আত্মনিকতার কথাটা সব জায়গাতে হবে, আমি লাস্টে গিয়ে একবারে লিখেছি। তাহলে আপূর্বক যম ধাতু আত্মনেপদী হলো। আচ্ছা, এইবার বলছে ঠিক আগেরটার মতো, যে কর্ম নেই, কিন্তু দেখা গেল কোনো একটা বাক্যে কর্ম আছে এবং সেই কর্মটা সাঙ্গ কর্ম, অর্থাৎ নিজের অঙ্গটাকেই কর্ম বলা হয়েছে, তাহলে কি হবে? বলছে তাহলেও আত্মনেপদী হবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি আত্মনেপদী হওয়ার ক্ষেত্রে। এক হচ্ছে কর্ম না থাকলে আত্মনেপদী হতে পারে, দুই হচ্ছে কর্মটা যদি সাঙ্গ কর্ম হয় তাহলেও আত্মনেপদী হতে পারে, কিন্তু কর্ম যদি অন্যের অঙ্গ হয় তাহলে আবার হবে না। এইভাবে 3টে উদাহরণ কিন্তু আমরা এই জায়গা থেকে বিচার করতে পারি। তাহলে বালক পানিম আযচ্ছতে মানে কি? বালক পানিম আযচ্ছতে, বালক নিজের হাত বিস্তার করছে, বড় করছে, বৃদ্ধি করছে। হাত বৃদ্ধি করছে মানে হাতের সাইজ তো আর বড় করা যাবে না, হাতটাকে ওপেন করলে লম্বা করলে যেটা হয় বিস্তার করা বোঝায়, সেই হাত বিস্তার করছে। তাহলে বালক পানিম আযচ্ছতে, এখানে যে কিন্তু পানি নিজের হাত অর্থে বুঝতে হবে, এখানে নিজের কথাটা কিন্তু নেই, যে স পানিম
স শব্দটা নেই, নিজের হাত কথাটা নেই, তবু আমরা নিজের কথাটা বুঝে নিচ্ছি কেন, ওই আত্মনেপদী রয়েছে ক্রিয়াটা, ক্রিয়ার ফল কর্তৃগামী হবে, ক্রিয়ার ফল এখানে আত্মনেপদী রয়েছে। তাহলে এখানে পানিটাকে কি বুঝবো, আত্মসংক্রান্ত মানে স অঙ্গ হিসাবে বুঝবো। স শব্দটা না থাকলেও এই বাক্যকে মানে করার সময় আমরা আত্ম বা সাঙ্গ কর্ম হিসাবে এই পানিকে উল্লেখ করব, অর্থাৎ বালকের নিজের হাতকেই সে বিস্তার করছে। শাহরুখ খান যেমন দু হাত লম্বা করে পোজ দিচ্ছে, ঠিক সেই রকম সে হাত বিস্তার করছে। তাই বালক পানিম আযাচ্ছতে, বালকটি নিজের হাত বিস্তার করছে, এটা সাঙ্গ কর্ম হওয়ায় আত্মনেপদী হয়েছে। তাহলে আত্মনেপদীর এখানে দুটো জিনিস দেখলাম, কর্ম না থাকলেও আত্মনেপদী হবে, আবার কর্ম যদি থাকে কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই। কি কন্ডিশন? যে না, সাঙ্গ কর্ম যদি থাকে তাহলে আত্মনেপদী হবে, তদ বিপরীত হলে হবে না, তদ বিপরীত হলে পরস্মৈপদী করতে হবে। ঠিক একই রকম ভাবে শিরঃ আহতে, এখানে কি রয়েছে, আ উপসর্গ রয়েছে আর লাস্টে তে দেখতে পাচ্ছি, তাহলে মাঝখানে রয়েছে হ, এটা কোথা থেকে এসেছে, হন ধাতু থেকে এসেছে। তাহলে আ পূর্বক হন ধাতু আছে এখানে, আত্মনেপদী হয়েছে, এবং কর্তাকে শিরঃ, নিজেই হচ্ছে কর্তা। শির মানে হচ্ছে মস্তক, শিরঃ আহতে, শির বা মস্তক সে নিজেই আহত হচ্ছে। হ্যাঁ, তাহলে শির কর্তা হওয়ায় এবং আহতে ক্রিয়াপদ হওয়ায় মাঝখানে কি কর্মপদ কিছু আছে বাক্যের মধ্যে, মানে দ্বিতীয়ান্ত পদ কি কিছু আছে? দেখো দ্বিতীয়ান্ত পদ কিচ্ছু নেই, ফলে এটা অকর্মক ধাতু হিসাবে বলতে পারি, এটা অকর্মক ধাতু, এখানে কোথাও কর্ম নেই, তাই এটি আত্মনেপদী হয়েছে। ঠিক একই রকমভাবে আগের নিয়মে যদি চলে যাই, সাঙ্গ কর্ম যদি থাকে তাহলে কি হবে, নিজের অঙ্গ কর্ম রয়েছে, আগেরটাই তো বললেন যে কর্ম না থাকলে তবেই আত্মনেপদী, কিন্তু দেখছি সাঙ্গ কর্ম রয়েছে, আহত করা হচ্ছে, নিজের মস্তককেই আহত করা হচ্ছে, উন্মত্ত সমস্তকাম আহত, এখানে স শব্দ দেওয়া রয়েছে, আরও স্পষ্ট করে বলা রয়েছে। তাহলে উন্মত্ত লোকটি সমস্তকাম আহতে, নিজের মস্তককে আহত করছে। এখানে সমস্তকাম হচ্ছে কর্ম, কিন্তু এই কর্মটা হচ্ছে সাঙ্গ কর্ম, মানে নিজের দেহটাই তার কর্ম হিসাবে ব্যবহার করেছেন, নিজের দেহটাকেই তিনি আঘাত করছেন, নিজের মস্তককেই আঘাত করছেন, সেই হিসাবে কিন্তু এটাও আত্মনেপদী হবে। তাহলে সূত্র কি, সবকটাতে কি দেখলাম, আ উপসর্গ প্রথমে থাকছে এবং পরে যম ধাতু দেখলাম আর হন ধাতু দেখলাম, দুটো জিনিস দেখলাম, যম আর হন। পান্নি কি করলেন, আ উপসর্গর সম্পূর্ণ নাম হচ্ছে আং, আ উময় হসন্ত, তিনি বলে আঙ, আঙের পর যম হনাহ, যম ধাতু আর হন ধাতু হয়ে গেল সূত্র, যা যা ধাতু রয়েছে পাশাপাশি বসিয়ে দিলেন আর উপসর্গটাকে এখানে পঞ্চম মন্ত করে বসিয়ে দিলেন, হয়ে গেল সূত্র। তাহলে আঙ যম হন মানে কি, এবং এই সূত্রটা কি বিধায়ক সূত্র, আত্মনেপদ না পরস্মৈ পদ? বোঝাই যাচ্ছে আমরা সব কন্টিনিউয়াসলি আত্মনেপদ পড়ছি, ফলে যখন পরীক্ষায় আসবে তখন মনে করবে কতদূর পর্যন্ত আত্মনেপদ পড়েছিলাম, তার মধ্যে এই সূত্রটা আছে কিনা, তাহলে বুঝে যাও আঙ যমহন সূত্রানুসারে আপূর্বক, এখানে দেখেই বোঝা যাচ্ছে আ রয়েছে, আপূর্বক যম ধাতু হন ধাতু, এবং কিসের মধ্যে পড়েছি, আত্মনেপদের প্রথম দিকে পড়েছি, তাহলে আত্মনেপদের মধ্যে পড়েছি, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলে আপূর্বক যম ধাতু এবং আপূর্বক হন ধাতু আত্মনেপদী হবে কখন, প্রথম কন্ডিশন কোনো কর্ম থাকা যাবে না, দ্বিতীয় কন্ডিশন কর্ম থাকতে পারে কিন্তু সেটা সাঙ্গ কর্ম হবে, নিজের কর্ম হবে, নিজের অঙ্গটাকেই তিনি কর্ম হিসাবে ব্যবহার করবেন, তাহলেই এটা কিন্তু প্রযোজ্য আত্মনেপদ হবে, অন্যথায় কি হবে, পরস্মৈ পদ হবে, বিপরীত হবে। ঠিক আছে, এইটা আমরা তাৎপর্যের মাধ্যমে বুঝে নিচ্ছি, যেমন কুপাত রজ্জুম আযচ্ছতি, লোকটি কূপ থেকে দড়ি টেনে তুলছেন, কুপাত রজ্জুম আযচ্ছতি, কূপ থেকে দড়িটা তিনি টানছেন, তাহলে কি টানছেন, আযচ্ছতি কি, রজ্জু টানছেন, কর্ম রয়েছে, তাহলে এই কর্মটা কি সাঙ্গকর্ম? এই কর্ম তো কোনো রকমভাবে সাঙ্গকর্ম নয়, রজ্জু মানে দড়ি, দড়ি টানছেন, দড়ি কি তার দেহের অঙ্গ? কোনো রকমভাবেই কিন্তু তার দেহের অঙ্গ নয়, তাই সাঙ্গকর্ম নয়, এই কারণে দেখো পরস্মৈপদী হয়েছে। অর্থাৎ এইগুলো সূত্রে বলেননি, সূত্রে বলেছেন আত্মনেপদী বিধানের কথা, কিন্তু তাৎপর্য বলেও তো একটা জিনিস রয়েছে যেটা বলে দিয়েছে, তার বিপরীত যদি হয় তাহলে কি হবে, পরিণতিও তার বিপরীত হবে, আত্মনেপদীর বিপরীত হবে, পরস্মৈপদী হবে। ঠিক একই রকম বালক ও সার্পাম আহন্তি,